শুধুমাত্র সমালোচনা করার মাধ্যমে আপনি কিংবা আপনার রাজনৈতিক নেতা কিংবা আপনার রাজনৈতিক দল কিংবা আপনার ফ্যামিলি বা অন্য যে কেউ অনেক বেশি ইমপ্রুভ করতে পারে। যেমন ধরুন, আমি রিসেন্টলি একটু ইমপ্রুভ করেছি শুধুমাত্র সমালোচনার মাধ্যমে। কিভাবে সেটা আমি আপনাকে ক্লিয়ার করছি। আমি প্রত্যেক দিন বিকেলে ক্রিকেট খেলতে পছন্দ করি আমার বন্ধুবান্ধব সিনিয়র জুনিয়রদের নিয়ে। তো আমার মাঠে যদি 3টা পেস বোলার থাকে, আমাকে তার মধ্যে একটা ধরা হয়। তো আমি স্বাভাবিকভাবে বল করতেছিলাম, তো কিছু ভুলভাল হচ্ছিল, ওয়াইড হচ্ছিল। তো যে সবচাইতে খারাপ বোলার, ও আমাকে বারবার বলছিল যে কেন ওয়াইড হইলো, কেন এইটা হইলো ওইটা হইলো। তো স্বাভাবিকভাবেই পেস বল করার সময় তো মানসিক অবস্থা ঠিক থাকে না। আর যদি খারাপ বোলিং করি, মাথা 100 ডিগ্রিতে গরম থাকে। যাই হোক, তো প্রচণ্ড রাগ। এরপরেও মানে ওরে গালাগালি করবো না কী করবো, যে তুই খারাপ বল কইরে গেলি, আমার কীভাবে বলতে পারস। কিন্তু ব্যাপারটা আমি আবার ওই মুহূর্তেই অন্যভাবে ভাবলাম যে আসলে ওর সমালোচনাটাকে যদি আমি ভিতরে নেই অ্যান্ড ওর কথা অনুযায়ী যদি আমি একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, তাহলে হয়তো বলটা ইমপ্রুভ হবে। তো মাথাটা ঠান্ডা করে ওর সমালোচনা নিয়ে আমি যখন আবার বল করলাম, হ্যাঁ, বেশ ইমপ্রুভ হয়েছে অ্যান্ড আমি ইমপ্রুভ করতে পেরেছি। আমি কিন্তু গালাগালিও করতে পারতাম, বাট আমি করিনি। আমি সমালোচনাকে বিবেচনায় নিয়ে আমি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। এখন এটা যদি আপনি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন, বা তাহলে হয়তো আপনার মাথায় ধরবে যে একটা রাজনৈতিক দলের নেতার কী পরিমাণ সমালোচনার প্রয়োজন আছে। শুধুমাত্র যে তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য সেটা কিন্তু নয়, তাকে অনেক বেশি ইমপ্রুভ করানোর ক্ষেত্রেও শুধুমাত্র সমালোচনা করে আপনি তার অনেক বেশি ইমপ্রুভ এনে দিতে পারবেন। স্বাভাবিকভাবেই আমরা অনেকেই অনেক রাজনৈতিক দল পছন্দ করি, অনেকে করি না। তো পছন্দ যদি করি আর সেই পছন্দের মানুষটি যদি ভুল করে একটার পর একটা, অবশ্যই আমরা চাইব সমালোচনা করার মাধ্যমে সেটাকে গুছিয়ে আনার এবং আরও বেশি ইমপ্রুভ করার। কিন্তু এই ক্ষেত্রে কিছু দলকানা মানুষ আছে যাদেরকে আমার একদমই পছন্দ না, যারা কিনা শুধুমাত্র ফাও আলাপ দিয়ে, শুধুমাত্র ফাও যুক্তি দিয়ে সমালোচনাটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করেন। যারা সমালোচনা নিতেই পারবেন না, তাদের জন্য আসলে অনেক বেশি ইমপ্রুভ করার কিছু থাকবে না। আপনি দেখেন না, একটা রাজনৈতিক দলের অনেকগুলো প্রক্সি মানুষজন থাকে যারা কিনা তাদের পক্ষে বয়ান উৎপাদন করে, নানা রকম সমালোচনা করে তাদের পক্ষেই আবার ন্যারেটিভ দাঁড় করায় তার রাজনৈতিক দলের যে মতাদর্শ তার উপর, তার রাজনৈতিক ব্যক্তিত্বের উপর, তার রাজনৈতিক দর্শনের উপর। যেমন ধরেন, এই যে আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকারের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করার কত মানুষ ছিল না? অবশ্যই ছিল। তারা কিন্তু ওই সরকারেরই, ইভেন শেখ হাসিনারও সমালোচনা করতেন, এবং সেই স্পেসটা আওয়ামী লীগ দিয়েছিল, এবং সেই সুবাদেই কিন্তু তারা সমালোচনা করার পাশাপাশি তার পক্ষেই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতেন এবং অনেকাংশে সফল হতেন। বিএনপির কথা যদি আমি বলি, অনেক জাতীয় সমালোচক আছেন, আমি নাম বললে ধরে বলতে পারবো। যেমন আল জাজিরার, আন্তর্জাতিক অন্যতম এক গণমাধ্যমের সাংবাদিক, বাংলাদেশের প্রতিনিধি জুলকারনাইন সায়ের, উনি বিএনপিপন্থী সাংবাদিক। উনি বিএনপির সমালোচনা করলেও কোথায় কি ডাকাতি করে, কোথায় কি দুর্নীতি করে, অনেক সমালোচনা তিনি তুলে আনেন। এরপরেও বিএনপির পক্ষে তিনি ন্যারেটিভ দাঁড় করান। ডক্টর জাহিদুর রহমান অন্যতম, এবং আরও অনেকেই আছেন যারা কিনা সমালোচনা করার মাধ্যমে দলকে কীভাবে ইমপ্রুভ করা যায় সেই চিন্তা করেন এবং দলের পক্ষেই ন্যারেটিভ দাঁড় করান। জামাতের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে হয়তো দেখবেন যে পিনাকি, ইলিয়াস, আরও কত মানুষ যে তাদের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর জন্য দাঁড়িয়ে আছে,
তারা কিন্তু বেশ সমালোচনা করে এবং সেই সমালোচনা কিন্তু মাঝে মাঝে বিবেচনায় নেয় রাজনৈতিক দলগুলো। ইলিয়াস সাহেবের যদি কথা আমি বলি, যে ইলিয়াস আহামরি যে সবার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, ব্যাপারটা তেমন নয়। কিন্তু আপনি দেখবেন যে ইলিয়াসের কিংবা পিনাকির কথাও কিন্তু অনেকে দল বিবেচনায় নিয়ে এরপরে কিন্তু সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রেই নেয়। ইলিয়াস জামাতের নায়েবে আমির ডক্টর তাহেরকে ভারতের দালাল, হান তান আবিজাবি কত কিছু বলল, এরপরে জামাতের পক্ষেই ন্যারেটিভ দাঁড় করানো শুরু করলো। এর মানে হলো ইলিয়াসকে জামাতে ইসলামী স্পেস দিয়েছিল সমালোচনা করার, এবং ফলশ্রুতিতে তারা কিন্তু এখন সেই যে ন্যারেটিভ উৎপাদন, যেই ফলাফল, সেই রেজাল্টটা কিন্তু তারা এখন ভোগ করছে। একইভাবে পিনাকি, একইভাবে অন্যান্য মানুষজন যারা তাদের পক্ষে সমালোচনার মাধ্যমে ন্যারেটিভ দাঁড় করায়। তো আমিও চাই, আমি যে রাজনৈতিক দলকে পছন্দ করি কিংবা ভালোবাসি, আমার রাজনৈতিক দলের, আমার রাজনৈতিক ব্যক্তিত্বের, আমার রাজনৈতিক দলের মতাদর্শের উপরে যে ভুলগুলো আমার চোখে হয়তো পড়ে, আমি একদম প্রকাশ্যে তার সমালোচনা করতে চাই এবং আমার দলের পক্ষে আমি ন্যারেটিভ দাঁড় করাতে চাই। যদি সেটা পারি তাহলেই হয়তো আমার দলের ইমপ্রুভ ঘটবে, আদারওয়াইজ ইমপ্রুভ ঘটার সম্ভাবনা অনেক কম। সুতরাং আমি মনে করি আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা রাজনৈতিক নেতার সমালোচনা করার স্পেসটা দিতে হবে। সমালোচনা করার মাধ্যমে অবশ্যই আপনার ইমপ্রুভ ঘটবে, অবনতি নিশ্চয়ই না। সমালোচনা করে এই যে কথাগুলো বললাম, আমি এত কথাবার্তা বলার একটাই কারণ যে আমার দলের নেতা যাতে ইমপ্রুভ করে। আমার দরকার নাই তো সমালোচনা করার। এই যে আমি এতগুলো সময় খুয়াইলাম, এতগুলো টাইম ওয়েস্ট করলাম শুধুমাত্র এই যে ন্যারেটিভটা আপনাদেরকে বোঝানোর জন্য, এতগুলো সময় যদি আমি আমার কাজে ব্যয় করতাম কিংবা আমার স্বাস্থ্যের দিকে খেয়াল করতাম, তাহলে আমি নিশ্চয়ই ইমপ্রুভ করতে পারতাম। সমালোচনা কেন করছি? কারণ আপনাদেরকে আমি ভালোবাসি এবং আমি চাই আপনাদের অনেক বেশি উন্নতি হোক। সে কারণে এখন সেটাকে যদি আপনারা আমলে না নিয়ে বরঞ্চ এর বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করেন, তাহলে নিশ্চয়ই ইমপ্রুভ তো করতেই পারবেন না, বরঞ্চ যারা আপনাদের ক্ষতি পুষিয়ে ওঠানোর জন্য চেষ্টা করে, তারাও নিশ্চয়ই দূরে সরে যাবে। আই থিঙ্ক ইউ শুড গিভ দ্য স্পেস, অ্যান্ড এটা করলে আপনারই লাভ হবে। আর একটা খুবই ইম্পর্ট্যান্ট কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা দলের পিছনে ঘোরাঘুরি করেন, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন, তরুণ জেনারেশন, বিশেষ করে ছাত্র সমাজ, আমি আপনাদেরকে অনুরোধ করব যে দলের কথা একটু কম চিন্তা করে নিজের চিন্তা করেন। কারণ আপনি যত বড় একটা মাপের মানুষ হতে পারবেন, আপনি তত বেশি আপনার সংগঠনকে দিতে পারবেন, আপনার রাজনৈতিক দলকে তত বেশি আউটপুট দিতে পারবেন। সুতরাং নিজেকে গড়ার ট্রাই করেন। দেখবেন যত আপনি বড় মাপের মানুষ হবেন, যত বড় মাপের গ্রহণযোগ্য ব্যক্তি হবেন জাতীয়ভাবে, তত বেশি পরিমাণে আপনি আপনার দলকে, আপনার দলের নেতাকে উজাড় করে দিতে পারবেন, ডমিনেট করতে পারবেন। আদারওয়াইজ ওই সাধারণ নেতাদের মতো হারিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সবাইকে।